আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটো গুরুত্বপূর্ণ মামলার তারিখ নির্ধারিত ছিল। একটি হচ্ছে আসামি সালমান এফ রহমান এবং মিস্টার আনিসুল হক, তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে ম্যাসাকার, যে গণহত্যা, তার ব্যাপারে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, যে মামলাটি দাখিল করা হয়েছিল, সেই মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো আজকে। আপনারা জানেন যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় চিফ প্রসিকিউটরের ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্যের মাধ্যমে। আজকে ওনাদের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সূচনা বক্তব্য উপস্থাপনের পরে পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রসিকিউশন পক্ষের প্রথম সাক্ষীকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থাপন করা। আগামী 22শে ফেব্রুয়ারি আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হক সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাদী পক্ষের অর্থাৎ প্রসিকিউশন পক্ষের প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে উপস্থাপন করবেন, সেই মর্মে তারিখ নির্ধারিত হয়েছে। আমরা সেই মামলায় বলেছি যে আসামি আনিসুল হক এবং আসামি সালমান এফ রহমান বিগত সরকারের আমলে দুজন অসম্ভব গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, নীতি নির্ধারক পজিশনে ছিলেন। তারা পরস্পরের সাথে পরামর্শক্রমে একাধিক বৈঠক করে টেলিফোনে কনভারসেশনের মাধ্যমে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য বিভিন্ন সলা পরামর্শ করেছেন, ষড়যন্ত্র করেছেন, বারুণাস্ত্র, হেলিকপ্টার এবং সামরিক বাহিনী ব্যবহারের ব্যাপারে নিজেরা পরিকল্পনা করেছেন, প্রধানমন্ত্রীকে ইনফ্লুয়েন্স করেছেন এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি দেশ জুড়ে কীভাবে পাখির মতো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের ব্যাপারে 28 জন সাক্ষীকে আমরা আদালতে উপস্থাপন করার জন্য যে তালিকা আমরা দিয়েছি, তারা 28 জন সাক্ষী তাদের বিরুদ্ধে বক্তব্য দেবেন এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, লাইভ এভিডেন্স যেগুলো যা কিছু আছে সব কিছু উপস্থাপনের মাধ্যমে তারা যে অপরাধ জুলাই আগস্টে করেছেন সেটি প্রসিকিউশন পক্ষ অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। যে আমরা এটাও দেখিয়েছি যে কারফিউ জারির ব্যাপারে সালমান এফ রহমান এবং আনিসুল হকের সলা পরামর্শ, তারা যে পরামর্শ দিয়েছেন তার প্রেক্ষিতেই কারফিউ জারি হয়েছে। শুট অ্যাট সাইট, যে দেখামাত্র গুলি করার যে নির্দেশ, সেই পরিকল্পনা বাস্তবায়নও কিন্তু তাদের পরামর্শেই হয়েছে। আনিসুল হক সাহেব বিশেষভাবে বলেছেন যে 2 স্কুল অফ থটস, একটা হচ্ছে একেবারে শেষ করে দেয়া, অর্থাৎ আন্দোলনকারীদের একেবারে নির্মূল করার যে আইডিয়া, যে পরিকল্পনা, এই দুজন ব্যক্তির মাথা থেকেই এসেছে এবং তারা জানেন আপনারা যে তাদেরকে গ্যাং অফ 4-এরও সদস্য বলা হয়। সেই সব কিছু আমাদের এভিডেন্সের মধ্যে আছে। আমরা এক এক করে তাদের যে অপরাধ, বাংলাদেশ নামক রাষ্ট্রে নিরস্ত্র নিরীহ সিভিলিয়ানদেরকে হত্যা করে নির্মূল করার মাধ্যমে একটা ন্যায্য যে বৈষম্যহীন আন্দোলন ছিল, সেই আন্দোলন দমনের করতে গিয়ে তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। দুটি মামলা রায়ের অপেক্ষায়। দ্বিতীয় আরেকটি মামলা ছিল জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে। প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজকে ডিফেন্স পক্ষের সাক্ষ্য উপস্থাপনের জন্য নির্ধারিত ছিল। তারা একটি আবেদন দিয়েছিলেন, 3 জন সাক্ষীকে হাসানুল হক ইনুর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য তারা আবেদন করেছেন। আদালত তাদের সেই প্রার্থনা মঞ্জুর করেছেন। আগামী 17ই ফেব্রুয়ারি ডিফেন্স পক্ষের প্রথম সাক্ষীকে উপস্থাপনের জন্য আদালত তাদেরকে সময় দিয়েছেন। এই 3 জন সাক্ষীর উপস্থাপন শেষ হলে হাসানুল হক ইনুর মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হবে। যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে মামলাটি চূড়ান্ত পরিণতির দিকে যাবে বলে আমরা আশা করছি। ওনারা 5 জনের আবেদন করেছিল, তার ভিতরে 3 জন বাইরে, এটা কি দিতে পারে না? তারা যে আবেদনটি করেছিলেন 5 জনকে দিয়ে, সেই আবেদনটি যথাযথ নয়। কারণ আপনারা জানেন আইনে বলা হয়েছে যেদিন কমেন্সমেন্ট অফ ট্রায়াল হবে, সূচনা যেদিন হবে, সেই সময় তাকে তালিকা দিতে হবে তার পক্ষের সাক্ষীর জন্য। সেই দিন তারা 3 জন সাক্ষীর তালিকা দিয়েছেন, সেই তালিকাটাই অ্যালাউ করা হয়েছে। পরবর্তীতে তারা যে অ্যাপ্লিকেশন দিয়েছেন সেটা দেওয়ার আইনগত সুযোগ নাই বলে আদালত সেটিকে গ্রাহ্য করেননি। দুটি মামলা রায়ের অপেক্ষা, এটা কি ফেব্রুয়ারির মধ্যে হতে পারে? আমরা আশা করছি ইনশাল্লাহ। যেহেতু সিএবি আছে, দুটো মামলা 2 ট্রাইব্যুনালে আছে, দুটো মামলারই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা রায় আশা করছি। এবং বাকি যে প্রসেসগুলো, গতকালকে আপনাদেরকে আমি একটা পরিসংখ্যান দিয়েছি যে এই ট্রাইব্যুনালে কতগুলো মামলা হয়েছে, কতজন আসামি গ্রেপ্তার আছে, কতজনের সাজা হয়েছে, কতজন পলাতক আছে, কতজন ভেতরে আছে, সব পরিসংখ্যান আমরা দিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা বারবারই বলেছি যে ক্ষমতার পরিবর্তন বা নির্বাচিত সরকার আসা, নতুন সরকার আসার সাথে এই বিচারের কোনো সম্পর্ক নেই। নির্বাচিত সরকার আসলেও এই আদালতের এই বিচার চলমান থাকবে। জাতির প্রত্যাশা এটা, এই জাতির প্রতি রাষ্ট্রের অঙ্গীকার এটা। এই মাটিতে যে অপরাধ হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, যে মানুষগুলো তাদের স্বজন হারিয়েছে, যারা গুম হয়েছেন, যারা কখনো ফিরে আসেননি, তাদের প্রতি ন্যায় বিচার করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র সেই ন্যায় বিচার কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ এই জাতীয় অপরাধের ভবিষ্যতে আর কোনো দিন শিকার ভূমিতে পরিণত হবে না। বাংলাদেশ একটা নিরাপদ রাষ্ট্র হবে, ন্যায় বিচার সেটার জন্য ইনশাআল্লাহ। আমরা বেটার ফিউচার সামনে দেখছি। এই বিচারের প্রক্রিয়ার শেষ করার মাধ্যমে বাংলাদেশ একটি বেটার বাংলাদেশে পরিণত হবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি।